হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন, কেমন আছো তোমরা? ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? ওয়ালাইকুম আসসালাম। আনিকুজ্জামান, তোহা, তানভীর, তুষার ওয়ালাইকুম আসসালাম, জারিফ, সাফওয়ান ওয়ালাইকুম আসসালাম, নমস্কার শিল্পী, ভালো আছি। তুমি কেমন আছো? রিজওয়ান, ভালো আছি আমি। তাসনিয়া, হ্যাঁ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে ফাইন। ওকে, সাইদ, মেহেদি, জাহিদ, রিজওয়ান, মঞ্জু, নিশান, হ্যাঁ আমি ভালো আছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের কয় নাম্বার লেকচার? আজকে আমাদের চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি অধ্যায়ের 3 নাম্বার লেকচার। আজকে ক্লাসের পর কিন্তু বাড়ির কাজ দিব, মনে আছে? আজকের ক্লাসের পর লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ দিব। ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই বাড়ির কাজ আপলোড হয়ে যাবে। এবং প্রথম উইকলি এক্সামটা লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত হবে। কারণ প্রথম 3-4 ক্লাসে যা পড়াবো ওগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েই করে ফেলা যায়। যেমন গত ক্লাসে যে ম্যাথগুলো করাইছি ওইগুলা তো ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলেই মান চলে আসবে। আজকের ক্লাসেও যা পড়াবো ওগুলা একাডেমিকে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েই করে ফেলা যায়। বাট আমরা বেসিকটা শিখতেছি এবং ভার্সিটি অ্যাডমিশনে যখন ক্যালকুলেটর ইউজ করা যাবে না তখন যাতে তুমি আটকে না যাও সেই ব্যবস্থা করতেছি। তো প্রথম উইকলি এক্সামটা লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত হবে। আমি জানাই দিব কিভাবে কি করতে হবে, টেনশন নাই। তোমরা খালি নিয়মিত ক্লাসগুলা করতে থাকো এবং আজকে ক্লাসের পর যে বাড়ির কাজ দিব বাড়ির কাজগুলা কমপ্লিট করতে থাকো। পরীক্ষা কেমনে হবে, কি করতে হবে সব কিছু আমি বুঝাই দিব, সমস্যা নাই। একজন বলছে ভিডিও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভিডিও। ওয়েব অ্যাপে কারো ভিডিও দেখতে প্রবলেম হইলে তুমি ফেসবুক থেকে ক্লাসটা করো। ক্লাসটা একই সাথে ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গাতেই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওয়েব অ্যাপে এবং ফেসবুকে দুই জায়গাতেই ঠিক আছে। ওকে, চলো চলো শুরু করি। রেডি রেডি রেডি, এই সবাই রেডি? সবাই আসছো? সবাই আসছো? রেডি রেডি? ওকে, চলো 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 শুরু করি শুরু করি শুরু করি। ফাইন ফাইন ফাইন। তোমাদের কি একটা জিনিস মনে আছে গত ক্লাসে পড়াইছি যে কনভার্সনগুলো কাদের মধ্যে হয়? ইন্টারচেঞ্জ, সাইন এবং কস ইন্টারচেঞ্জ হয়, মনে আছে? টেন এবং কট ইন্টারচেঞ্জ হয়, মনে আছে নাকি ভুলে গেছো? বলো, কারা 15 মিনিট আগে রিভিশন দিয়ে আসছো গত ক্লাসের পড়াগুলা? যারা রিভিশন দিয়ে আসছো অ্যাপ্রিসিয়েটেড, যারা রিভিশন দিয়ে আসো নাই নিজের গালে নিজে একটা থাপ্পড় দেও। আমি যে বলছিলাম আমার ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিট আগে টেবিলে বসবা এবং 15 মিনিট গত ক্লাসের খাতাটা রিভিশন দিবা। যারা রিভিশন দাওনি নিজের গালে নিজে একটা থাপ্পড় দেও, এমন জোরে থাপ্পড় দেও যাতে পাশের রুম থেকে শোনা যায়। ওকে ফাইন, এটা মনে থাকার কথা যে গত ক্লাসে আমরা পড়ছি সাইন এবং কস, টেন এবং কট, সেক এবং কোসেকের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। কথা সত্য। এখন আমাকে বলো তো, মনে করো একটা সমকোণী ত্রিভুজ, মনে করা লাগবে না, এটা আসলেই একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি সমকোণ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটা কত? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ অবশ্যই 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা। কথা সত্য নাকি মিথ্যা বলো? সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে একটা যদি থিটা হয় একটা হবে 90 মাইনাস থিটা, কারণ এই দুইটা যোগ করে 90 ডিগ্রি হবে। কথা সত্য। এখন আমাকে বলো তো, এই যে দুইটা কোণ, এই যে 90 ডিগ্রি ব্যতীত মানে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা যে কোণ আছে, একটা থিটা একটা 90 মাইনাস থিটা, এই দুইটা কোণের তুমি যদি টেন নেও, টেন
এই মানটা কত হবে বলো তো? এই দুটার গুণফল যদি নাও, তোমার ইচ্ছা হইলো যে কোনো একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে এই দুইটা কোণ থাকবে, এইটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি, এটা যদি 20 ডিগ্রি হয় এটা হবে 70 ডিগ্রি, এইটা যদি থিটা হয় এটা হবে 90 মাইনাস থিটা। এই মানটা কত হবে? এই মানটা দেখো, এই দুটার গুণফল tan থিটা এবং tan 90 মাইনাস থিটা, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের tan এর গুণফল তুমি যদি বের করো এটার মান হবে 1। কেমনে 1? কেমনে 1? দেখো কেমনে 1, এই যে tan থিটা, tan 90 মাইনাস থিটা মানে কি? cot থিটা, গত ক্লাসে পড়ছি। tan 90 মাইনাস থিটা মানে কি? cot থিটা। tan আর cot কি একটা এটার উল্টা? এই tan আর cot, আচ্ছা cot মানে কি 1/10, গত ক্লাসে আমরা পড়ছি tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, tan tan কাটা থাকবে কত? 1। এই কেমনে 1 হইছে কারা কারা বুঝছো? কেমনে 1 হইছে কারা কারা বুঝছো? সবাই বুঝতে পারছো? এই যে দেখো tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, tan আর cot তো একটা এটার উল্টা, কাটাকুটি। একই ভাবে তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলের cot এর গুণফল নেও, ধরো তোমার ইচ্ছা হইলো এই থিটার এটার নিলা cot, এইটারও নিলা cot, এই দুইটার গুণফল যদি নাও মান কত হবে বলো? মান কত হবে? 1ই হবে। এইটাও 1 হবে, কেন? কারণ cot 90 মাইনাস থিটা মানে tan থিটা। ভাই cot আর tan একটাটার উল্টা, কাটাকাটি যাবে, একটাটার উল্টা কাটাকাটি যাবে, 1 হবে। ঠিক একই ভাবে তুমি যদি একটার সাইন নেও, একটা কোণের সাইন আর একটা কোণের সেক, যে কোনো একটা কোণের সাইন আর একটা কোণের যদি সেক নেও, এই মানটাও কত হবে? 1 হবে। কেমনে? এটা কেমনে 1? ভাই sec 90 মাইনাস থিটা মানে কি? sec 90 মাইনাস থিটা মানে কি? cosec থিটা, মনে আছে? sec 90 মাইনাস থিটা মানে cosec থিটা। তোমরা কি জানো sin আর cosec একটাটার উল্টা? sin আর cosec একটাটার উল্টা। cosec মানে 1/sin, cosec মানে 1/sin, sin sin কাটাকুটি, থাকবে একটা শুধু 1, থাকবে একটা শুধু 1। sin থিটা sec 90 মাইনাস থিটা গুণফল হবে 1, অথবা কেউ যদি এইটার নেই sin আর এইটার নেই sec, সেটাও 1ই হবে, সেটাও 1ই হবে। এবং আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে কোনো একটা কোণের cos এবং অন্য একটা কোণের cosec, এই দুইটা গুণ করে দেখো এটাও হবে 1। কেমনে 1? কেমনে কেমনে কেমনে? cosec 90 মাইনাস থিটা মানে কি? cosec 90 মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। ভাই sec আর cos একটার এটার উল্টা, sec আর cos একটা এটার উল্টা, কাটাকাটি গিয়ে 1 থাকবে। বোঝা গেল ঘটনা? তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি। ভাইয়া কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, ওয়েট, এগুলোকে আগে সুন্দর একটা বক্সের মধ্যে রাখি। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে? যদি কোনো একটা সমকোণী ত্রিভুজে, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে দুটো অ্যাঙ্গেল, সমকোণ ব্যতীত, এটা তো সমকোণ, এই যে এটা, এটা সমকোণ, সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণ, একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, ধরলাম একটা এ আর একটা বি, তাহলে এই দুইটা কোণের দেখো, এই দুইটা কোণের tan এর গুণফল 1, cot এর গুণফল 1, sin sec এর গুণফল 1, cos cos এর গুণফল, cos cosec এর গুণফল 1। এটা মনে রাখতে পারি আমনে, tan tan মানে tt, tt, cc মানে cot cot, sin sec ss, তারপরে আবার সিসি, এই সিসি মানে cos cosec, এদের গুণফল হবে 1। এইভাবে মনে রাখতে পারি। যদিও এটা মুখস্থ রাখার কিছু না, এটা মুখস্থ রাখতে হবে না ভাই, এটা মুখস্থ রাখার দরকার নাই, তুমি খালি এই জিনিসটা মনে রাখলেই চলবে। এটা তোমাকে আমি বোঝানোর জন্য লিখলাম যে ভাই কোন একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যেই দুইটা কোণ থাকে, সেই দুইটা কোণের tan এর গুণফল, cot এর গুণফল, tan এর গুণফল, cot এর গুণফল, অথবা sin এবং sec এর গুণফল, অথবা cos এবং cosec এর গুণফল কি হবে? সবগুলাই হবে 1। সবগুলাই কত হবে? সবগুলাই 1 হবে, সবগুলাই 1 হবে। যেমন এইখানে আমি এটা বলতে পারি কিনা বলো? tan a tan b, tan a গুণ tan b মান কত? 1 বলতে পারি। cot a গুণ cot b গুণফল কত? 1। sin a গুণ sec b ss 1।
কজ এ গুণ কোসেক বি, কজ এ গুণ কোসেক বি গুণফল 1 বলা যায়? বলা যায়, অবশ্যই যায়। কখন? যখন সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এই দেখো সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি, এই দেখো সমকোণ ব্যতীত এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যোগফলও কি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুইটা কোণের টেনের গুণফল 1, কটের গুণফল 1, সাইন সেকের গুণফল 1, কস কোসেকের গুণফল কি 1। ভাই আমাদের যখন হাতে ক্যালকুলেটর থাকবে, আমাদের হাতে যখন ক্যালকুলেটর থাকবে তখন এইটা কোনো ব্যাপারই না। বাট যখন ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না, এই জিনিসগুলো মাথায় থাকলে কি আমরা সহজে জিনিসগুলো দেখেই অ্যান্সার করে ফেলতে পারি? তাহলে আমাকে তুমি বলো তো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে 1020 ডিগ্রি ইন্টু 1070 ডিগ্রি মান কত, তুমি কোনো কিছু মনে না করেই উত্তর 1 বলতে পারবা না? বলো 1020 1070, যে ভাই এই 20 আর 70 যোগ করলে কত? 90। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা কোণের টেনের গুণফল 1। অথবা যদি কটের গুণফল চাইতো, দেখো 20 ডিগ্রি আর 70 ডিগ্রি মান তো তোমার মুখস্থ না, তাও তুমি দেখেই বলে দিতে পারবে এটার অ্যান্সার কত? 1। কট 70 এটার মান কত? 1। অথবা তোমাকে যদি কেউ বলে সাইন 10 সেক 80, 10 আর 80 মিলে 90, এটা 1। যদি বলে কেউ কস 5 ডিগ্রি আর কোসেক 85 ডিগ্রি, 5 আর 85 এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে 1 হয়ে যাবে। বুঝতে পারতেছো? বাট এই জিনিসগুলো মুখস্থ রাখার দরকার নাই, কারণ তুমি জিনিসটা তো ওই যে দেখো, যদি এরকম এটা আসে 1070 ডিগ্রি মানে কি, মনে করো এটা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে কেমনে করবা? এই যে এইভাবে করবা। যদি ডিরেক্ট মনে থাকে তাহলে তো ডিরেক্ট লিখে ফেলবা, আর নয়তো এই যে 1070 কে এইভাবে লেখা যায় 1090 মাইনাস 20, 1090 মাইনাস 20 মানে কি? cot 20, 1020 আর 1090 মাইনাস 20 70 ডিগ্রিকে এইভাবে লেখা যায়, এটা সমান লেখা যায় cot 20। গত ক্লাসে পড়ছি 1090 মাইনাস থিটা, তুমি 20 ডিগ্রিকে মনে মনে থিটা ধরো, 1090 মাইনাস থিটা মানে cot 20। তো 1020 আর cot 20 তো একটা উল্টা। এই যে cot 20 কে লেখা যায় 1/1020, cot 20 কে লেখা যায় 1/1020, কাটাকাটি গিয়ে লাস্টে 1 থাকবে। বুঝছো? যদি তোমার মনে থাকে ডিরেক্ট তুমি 1 বসাই দিবা, আর যদি মনে না থাকে সেই ক্ষেত্রে এইভাবে করে বসাইতে হবে। বুঝছো ঘটনা? তাহলে একটু যদি মনে থাকে তাহলে তো ভালো, মনে রাখা যাবে, না রাখা গেলেও কোনো সমস্যা নাই। মনে থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। টিটি সিসি এসএস সিসি কোন একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ, তাদের যোগফল অবশ্যই 90 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা টেনের গুণফল 1, কটের গুণফল 1, সাইন এবং সেকের গুণফল 1, কজ এবং কোসেকের গুণফল 1। ওকে, ফাইন ফাইন ফাইন। তাহলে এই যে একটা ম্যাথ খুবই চমৎকার। 30 সেকেন্ড সময়, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে সবার আগে। 30 সেকেন্ড সময়, সবার আগে কে সঠিক অ্যান্সার দিতে পারে দেখি। শোনো, এইগুলা ক্যালকুলেটর থাকলে কোনো ব্যাপার না। আমরা গত 2 ক্লাসে যা পড়তেছি, এইচএসসি পরীক্ষায় যখন ক্যালকুলেটর ইউজ করা যাবে, এগুলো অপশন টেস্ট করেও মিলিয়ে ফেলতে পারবা। মনে করো এই ম্যাথটা এমসিকিউতে আসলো, তুমি অপশন টেস্ট করেও ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, বাট ভার্সিটি পরীক্ষায় পারবা না। হ্যাঁ, ভেরি গুড, সবাই পারতেছে 15। ওকে, ভেরি গুড ভেরি গুড। এই যে সবাই উত্তর দিয়ে দিছে আলফার মান 15 ডিগ্রি, এগুলো এমসিকিউতে আসে। তো একাডেমিকে আসলে আসলে তুমি অপশন টেস্ট যদি করে ফেলো ক্যালকুলেটর দিয়ে, তাইলেও ফুল মার্কস পেয়ে যাবা। বাট আপাতত দেখো কেমনে হইলো। আমাকে বলো, এই যে দুইটা টেনের গুণফল 1, একটা হচ্ছে অ্যাঙ্গেল 2 আলফা, একটা 4 আলফা। আমাকে বলো, দুইটা টেনের গুণফল যদি 1 হয়, তাহলে অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হবে? একটা অ্যাঙ্গেল 2 আলফা, একটা অ্যাঙ্গেল 4 আলফা। দুইটা টেনের গুণফল যদি 1 হয়, তাহলে অ্যাঙ্গেল দুইটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল দুইটার যোগফল কত ডিগ্রি? অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হবে? আলফার মান 15 ডিগ্রি আসবে। তারপরে অ্যান্সারটা কত বলো দেখো। এই যে এখানে কত আসবে? 6 আলফা সমান 15। দুইটা টেনের গুণফল যদি 1 হয়, তাহলে অ্যাঙ্গেল দুইটার গুণফল হবে, সরি অ্যাঙ্গেল দুইটার যোগফল হবে 90। এই দেখো, এই যে মাত্র পড়ে আসলাম,
এই যে মাত্র পড়ে আসলাম, দুইটা টেন এর গুণফল যদি 1 হয় তাহলে অবশ্যই অ্যাঙ্গেল দুইটার যোগফল 90 ডিগ্রি। তাহলে 6 আলফা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা এর মান হবে 15 ডিগ্রি। মানে আলফা এর মান ওখানে বসায় বলো অ্যান্সারটা কত। আলফা এর মান এখানে বসাও, sin 2 আলফা, 2 আলফা মানে 15 দুগুণে 30 ডিগ্রি, 4 আলফা 4 15 60 cos 60 ডিগ্রি। দেখো sin 30 এর মান হচ্ছে হাফ, cos 60 এর মানও হাফ, হাফ এবং হাফ যোগ করলে কত, একটা এক হয়। এই বুঝছো, খুবই চমৎকার, খুবই সুন্দর না, খুবই চমৎকার, খুবই সুন্দর ম্যাথ। ওকে ফাইন ফাইন ফাইন, চলো চলো চলো। এরপরে এই ম্যাথটা দেখেই কিছু না লিখে, কিছু না লিখে, মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নাই। শোনো, প্রথম 4 ক্লাসে উইকলি এক্সাম নিব না এই কারণেই, তোমাদের যদি পরীক্ষা এগুলা দেই তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা সব। এই জন্য প্রথম উইকলি এক্সামটা 6 ক্লাস পরে নিব। এগুলা যদি পরীক্ষায় দেই সবাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, বাট এগুলা শেখানোর উদ্দেশ্য হচ্ছে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। এটার অ্যান্সার কত? কিছু না লিখে অ্যান্সার বলো, কিছু না লিখে, কিছু না লিখে অ্যান্সার বলো। ভেরি গুড, যারা 2 বলছো ভেরি গুড। কেমনে 2 দেখো, tan 40 ডিভাইড বাই cot 50। আচ্ছা 1 বাই cot 50, এই যে cot 50 ডিগ্রি ভাগাকারে আছে, 1 বাই cot কে আমি কি tan 50 লিখতে পারি না? বলো পারি কি পারি না? এই যে cot 50 ভাগাকারে আছে, 1 বাই cot 50 মানে কি লিখতে পারি? tan 50 গুণ আকারে চলে আসলো। ঠিক একইভাবে এখানে cot 66 ইন্টু tan 24 ডিগ্রি ভাগাকারে আছে, tan 24 ডিগ্রি ভাগাকারে আছে, 1 বাই 10 কে লিখা যায় cot। দেখো কি বললাম, এই যে এখানে 1 বাই cot 50, 1 বাই cot মানে tan 50, আর এখানে 1 বাই tan 24 মানে cot 24। এখন আমাকে বলো এই যে দুইটা কোণ 40 আর 50 যোগ করলে হয় 90। তো দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে এই দুইটা কোণের tan এর গুণফল কত? 1। মাত্র পরে আসছি, ওই যে টিটি আর সিসি কট কট, এই দেখো 66 আর 24, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে এদের কটের গুণফল এর মানও 1। উত্তর হচ্ছে 2। একদম পানির মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, বোঝা গেল। tan a tan b cot a cot b, এদের গুণফল 1 হবে যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল 90 ডিগ্রি হয়। এটা এরকম হইতে পারতো যে এইটা 30 এইটা 60 অথবা এইটা 20 এটা 70, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হইলেই টিটি সিসি সাইন সেক অথবা কস কোসেক সবগুলাই কি হয়ে যাবে? 1। এরপরে এইটা কিছু না লিখে খাতায় খাতা কলম না ধরে বলো অ্যান্সার কত? এই কেউ ক্যালকুলেটর দিয়ে করো না, এগুলো তো ক্যালকুলেটর দিয়ে করলে শিখাই লাগে না। কেউ যদি এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলো তাইলে তো আমি যে 2 ক্লাস ধরে বকবক করতেছি, এই বকবকের লাভ কি হইলো? ওকে ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ সবাই পারতেছে, আমাকে আগে বলো এই যে 9 আর 81 এই দুইটার যোগফল হচ্ছে কত? cot 9 cot 81, 9 আর 81 যোগ করলে হয় 90, তাহলে cot 9 আর cot 81 এই দুইটা গুণ করলে একটা 1 হবে, কথা সত্য না? আবার 27 এবং 63 এই দুইটার যোগফল কত? 90, তাইলে cot 27 cot 63 এই দুইটা গুণ করলে হবে 1। আর cot 45 এ সিঙ্গেল আছে, সে নিজেই একান, সে একাই 100। cot 45 এর মান তো আমাদের মুখস্থ, cot 45 এর মান আমাদের মুখস্থ, এটার মান 1। cot 27 আর 63 এই দুইটার গুণফল হবে 1, কারণ অ্যাঙ্গেল দুইটার যোগফল 90। ঠিক একইভাবে cot 9 ডিগ্রি আর cot 81 ডিগ্রি অ্যাঙ্গেল দুইটার যোগফল 90, তাহলে cot cot গুণ করলে 1। তাহলে এখন বলো তিনটা 1 গুণ করলে কত হয়? 3 হয় নাকি 1 হয়? এগুলা কিন্তু গুণ আকারে আছে, এগুলা কিন্তু গুণ আকারে আছে, মাঝখানে চিহ্ন কি? গুণ। তাহলে তিনটা 1 যদি গুণ করি উত্তর কত? 3 নাকি 1? তিনটা 1 গুণ করলে উত্তর কি 3 হয় নাকি 1 হয়? কেউ আবার বেশি আবেগে 3 দিয়ে দিও না, যে এখানে একটা 1 এখানে একটা 1 আরো একটা 1 উত্তর 3 দিয়ে দেই না, এত আবেগ দরকার নাই, বেশি আবেগ ভালো না। ওকে ফাইন, এটার অ্যান্সার কত? আচ্ছা এই যে এইবার এইবার দেখি কয়জন পারে, একটু চিন্তা করো, প্রশ্নটাকে একটু বোঝো, প্রশ্নটাকে একটু বোঝো কি চাইছে। ওকে আচ্ছা এখানে মোট পদ সংখ্যা কতগুলা বলো তো? tan 1 ডিগ্রি থেকে শুরু করে tan 89 ডিগ্রি পর্যন্ত
1 ডিগ্রি থেকে 1 থেকে শুরু করে 89 পর্যন্ত মোট পদ সংখ্যা কত? 89টা। এই একজন বলছে 90টা। 90টা কেমনে? পদ সংখ্যা 1 থেকে 1, টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন 3 ডিগ্রি, এভাবে ডট 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 করে 89 পর্যন্ত আছে। কত পর্যন্ত আছে? 89 পর্যন্ত আছে। ওকে ফাইন। এখন আমাকে বলো তো 1 এবং 89 এর মাঝখানে মধ্যপদ কোনটা? আচ্ছা তোমরা 9 10 এ মধ্যপদ শিখছো না? মধ্যপদ শিখছো না? 89টা পদের 1 থেকে 89 এর মধ্যে মধ্যপদ কত? 45। মধ্যপদ বিজোড় সংখ্যক পদের মধ্যপদ কেমন বের করে? প্রথম পদ শেষ পদ ডিভাইড বাই 2। এই শেষ পদ তো 89। কত? 90/2 45। এটার মধ্যপদ এই যে 1 ডিগ্রি থেকে শুরু হইছে 89 ডিগ্রিতে গিয়ে শেষ হইছে, এটার মধ্যপদ কত? 45 ডিগ্রি। তাহলে আমাকে বলো, আমি জিনিসটাকে একটু এভাবে লিখি। এখানে এটাকে আমি এভাবে লিখে দেখো, টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন 3 ডিগ্রি চলতেছে, ডট 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 ডট। মাঝখানে কি আছে? ঠিক মাঝখানে কি আছে? টেন 45 ডিগ্রি। তার একটু সম্মান দেখাইলাম কারণ সে একদম ঠিক মাঝখানে আছে। তারপর আবার ডট 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 চলতে থাকবে। তারপর লাস্টে হবে টেন 87, তারপরে টেন 88, 88, লাস্টে টেন 89। কথা সত্য না? এখন আমাকে বলো এই যে টেন 1 ডিগ্রি আর টেন 89 ডিগ্রি, এই দুইটার গুণফল কত? টেন 1 ডিগ্রি এবং টেন 89 ডিগ্রি, এই দুইটার গুণফল কত? এই ক্লাস কি আটকে গেছে? হ্যালো, কি ব্যাপার? কি হইলো? এই তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ? আমার এখানে সামনে টিভি অফ হয়ে গেছে। 1 সেকেন্ড, নতুন করে অন করে। আমি যেখানে কমেন্ট পড়ি টিভি অফ হয়ে গেছে। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, আমার সামনে স্ক্রিনটা অফ হয়ে গেছে। এটা কি কারণে অফ হইলো বুঝলাম না। জাস্ট 1 সেকেন্ড, তোমরা এমএটা ট্রাই করো, তোমরা এমএটা ট্রাই করো। আমি এটা টিভিটা ফিক্স করি। জাস্ট এ সেকেন্ড, তোমরা এমএটা ট্রাই করতে থাকো। আমার সামনে টিভিটা অফ হয়ে গেছে। এই ওয়েব অ্যাপে সব কিছু ঠিক আছে? এই ওয়েব অ্যাপে কি সব কিছু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এখন ঠিক আছে। ওকে ফাইন ফাইন ফাইন। আমার টিভিটা অফ হয়ে গেছিল, মানে আমি সামনে তোমাদের কমেন্টগুলো আমি সামনে যে স্ক্রিনে পড়ি ওইটা অফ হয়ে গেছিল। আচ্ছা এখন এটা অ্যান্সার আমাকে বলো, ধাপে ধাপে বলো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টেন 1 ডিগ্রি আর টেন 89 ডিগ্রি, এই দুটার গুণফল কত? সবগুলা তো গুণ আকারে আছে। এই সবগুলা কিন্তু গুণ আকারে আছে। মাঝখানে আরো অনেকগুলা পদ আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপরে 4 ডিগ্রি, 5 ডিগ্রি, ডট 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 ডট, এইভাবে টেন 89 ডিগ্রি পর্যন্ত আছে। তো ভাই টেন 1 ডিগ্রি, এক দেখো 1 আর 89 যোগ করলে হয় 90। তো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদের টেন এর গুণফল হচ্ছে 1, এই দুটার গুণফল হচ্ছে 1। ঠিক আছে, কিভাবে? টেন 2 ডিগ্রি এবং টেন 88 ডিগ্রি, দেখো 88 আর 2 যোগ করলে হয় 90, তাহলে এই দুইটার গুণফল 1। ঠিক একইভাবে 3 ডিগ্রি আর 87 ডিগ্রি, এই দুইটার গুণফল দেখো 3 আর 87 গুণ করলে যোগ করলে হয় 90, তাহলে এই টেন 3 আর টেন 87 গুণ করলে কত হবে? 1 হবে। আচ্ছা এখন আমাকে বলো তো এই টেন 45 এর আগে কতগুলা পদ আছে আর ডানে কতগুলা আছে? এখানে মোট পদ কতগুলা? 89টা। মোট পদ 89টা। 45 এর ডানে আছে 44টা পদ। দেখো 45 কিন্তু মাঝখানের পদ, এইদিকে আছে 44টা, এইদিকে আছে 44টা। ভালো, এটা মনে মনে ভালো মতো বোঝো। এখানে মোট পদ আছে 89টা। এই টেন 45 সে আছে মাঝখানে, তার ডানে আছে 44টা পদ, বামে আছে 44টা পদ। তো তুমি কি বুঝতেছো একটা জিনিস
যেখানে প্রতি দুইটার গুণফল 1। তাহলে এই 44টা, বাম পাশে 44টা আর ডান পাশে 44টা, এগুলো গুণ করে উত্তর কত হবে? 44 হবে নাকি 1 হবে? 44টা 1 গুণ করলে কত হবে? 1 হবে। কেউ আবার 44 বললো না। দেখো এই যে বাম পাশে আমি কয়টা নিলাম? এই যে বাম পাশের 3টা আর ডান পাশের 3টা, গুণ করলে কি হবে? 1 হবে। 3টা 1 গুণ করলে 1ই হয়। ঠিক একইভাবে এবার তো চলতেই থাকবে। যেমন এখানে 10 4 ডিগ্রি, এখানে 10 86 ডিগ্রি, এই দুইটা গুণ করলে 1। ঠিক একইভাবে এই যে এখানে 44টা পদ আর এইখানে 44টা পদ, এইগুলা গুণ করলে আলটিমেটলি 44টা 1 হবে। তো ভাই 44টা 1 গুণ করলে 1ই হবে। আর মাঝখানে যে আছে 10 45 ডিগ্রি, তার নিজের মান কত বলো? 10 45 ডিগ্রি নিজের মান কত? তার মানও 1। তাহলে এখানে মোট বাম পাশে 44টা ডান পাশে 44টা মিলে গুণ করে হবে 44টা 1, আর মাঝখানে আরো একটা 1, মোট 45টা 1। উত্তর হবে 45টা 1। 45টা 1 গুণ করলে উত্তর কত? 1। এই বুঝছো? উত্তর হবে 45টা 1। এর এভাবে লিখতে পারো 45টা ইন্টু সরি 1 ইন্টু 45। অতগুলা লেখার দরকার নাই, ডিরেক্ট 1। এগুলো আসবে এমসিকিউতে, এই ম্যাথগুলো আসবে এমসিকিউতে। আবার বলতেছি এগুলা কেমনে লিখতে হবে এগুলা নিয়ে টেনশন নাই, এগুলো এমসিকিউতে আসে। যে ভাই 10 45 ডিগ্রি তার নিজের মান হচ্ছে 1, আর তার বাম পাশে আছে 44টা পদ, ডান পাশে আছে 44টা পদ, এরা জোড়ায় জোড়ায় প্রতি দুইটা জোড়া মিলে একটা 1 হবে। তো ভাই এই 1 যদি তুমি 44 বার গুণ করো সেটা 1ই হবে। আর মাঝখানে আরেকটা 1, সেটা গুণ করলে উত্তর কি হবে? 1ই হবে। এটা কি বুঝছো সবাই? বুঝছো? বোঝা গেছে? আগের ক্লাসটা করা থাকলে সব স্মুথ হবে। যে ভাই 10 1 10 89 গুণ করলে 1, 10 2 10 88 গুণ করলে 1, 10 3 10 87 গুণ করলে 1, এভাবে চলতেই থাকবে। যতগুলো 1ই আসুক তুমি গুণ করলে 1ই হবে। আর মাঝখানে থাকবে 10 45, সে নিজের মানও 1। কাজে এখানে যতগুলাই 1 আসুক গুণ করলে 1ই হবে। ওকে ফাইন, ঠিক আছে। এরপরে এই ম্যাথটা বলো তো কি হবে? এইটা একটু চিন্তা করে দেখো কি হয়। এটা আমাকে একটু চিন্তা করে বলো অ্যান্সার কত হবে। খুবই ইজি, খুবই ইজি জিনিস, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই। 10 0 10 90 কি হবে? 10 90 অসংজ্ঞায়িত, 10 90 এর মান হয় না। 10 0 আর 10 90 গুণ করলে 10 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। ইমন 10 90 ডিগ্রির মান বের করা পসিবল না। 10 90 ডিগ্রির মান 1 ডিভাইড বাই 0, সামথিং ডিভাইড বাই 0 অসংজ্ঞায়িত। আর কোন একটা ত্রিভুজে কোনো অ্যাঙ্গেল 0 হইতে পারে না। আমরা যে আজকের যে ফিজিক্যাল প্রপার্টিটা পড়লাম ত্রিভুজের, কোন একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেলের মান কি 0 হইতে পারে? অ্যাঙ্গেলের মান 0 হইতে পারে না ত্রিভুজের ক্ষেত্রে। ওকে ফাইন। এখন আমাকে বলো যে ভাই সাইন এবং কস দুইটা যদি সমান হয় তাহলে অবশ্যই অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। এটা তোমরা জানো, না জানলেও কোনো সমস্যা নাই। আগে এই জিনিসটা দেখো, বাম পাশে আছে সাইন, ডান পাশেটাকেও সাইন বানাই। হয় দুইটাকেই সাইন বানাও অথবা দুইটাকেই কস বানাও। তোমার কি এই সূত্রটার কথা মনে আছে যে কস থিটাকে তুমি হয় দুইটাকেই সাইনে নেও অথবা দুইটাকেই কসে? আমি দুইটাকে সাইনে নেই। বলো কস থিটা সমান লিখা যায় সাইন 90 মাইনাস থিটা। যারা গত ক্লাসটা করছো বলো লিখা যায় কিনা? অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। কস থিটা সমান লিখা যায় সাইন 90 মাইনাস থিটা। তুমি এই যে 6x মাইনাস 3 এটাকে মনে মনে থিটা ধরো, তাহলে এখানে কি আছে? কস থিটা। বাম পাশে আছে সাইন, ডান পাশে আনবো সাইন, তাহলে সাইন সাইন বাদ যাবে। এই যে খেয়াল করে দেখো, এই পুরাটাকে তুমি মনে মনে থিটা ধরো, কস থিটা। কস থিটা সমান লেখা যায় সাইন 90 মাইনাস থিটা। থিটা এর জায়গায় বসবে 6x মাইনাস 3। এই বুঝছো কি করছি? হয় তুমি দুইটাকেই সাইন বানাও অথবা দুইটাকেই কস বানাও। তুমি 6x মাইনাস 3 এটাকে মনে মনে থিটা ধরো। কস থিটা সমান লেখা যায় সাইন 90 মাইনাস থিটা। এই যে কস থিটা সমান লেখা যায় সাইন 90 মাইনাস থিটা। গত ক্লাসে আমরা এগুলা পড়ে আসছি। তাহলে এখন সাইন সাইন বাদ, এখন উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিয়ে দাও। তাহলে 3x মাইনাস 6 ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 6x মাইনাস এ প্লাস 3। তাহলে কত আসে বলো? 93 থেকে 93 আর 6 99 আর 9x
9x সমান 99, তাহলে x সমান 11 ডিগ্রি, x সমান 11 ডিগ্রি। বোঝা গেল? এগুলা খুবই সহজ। ওকে ফাইন। তারপরে এইটা বলো, সেম সেম টাইপ দ্রুত একই প্রসিডিউর, হয় দুইটাকেই সাইন বানাও অথবা দুইটাকেই কস বানাও, হয় দুইটাকেই সাইন বানাও অথবা দুইটাকেই কস বানাও। চলো আমরা সাইনই বানাই, আমাদের তো সাইন ভাল লাগে। কারো যদি কস ভাল লাগে তুমি কস বানাও। এই 2y প্লাস 20 মনে মনে থিটা ধরো, কস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, থিটা মানে 2y প্লাস 20 ডিগ্রি। দেখো তুমি মনে মনে বিবেচনা করো, এটা থিটা, কস থিটা সমান কি সাইন 90 মাইনাস থিটা। আমি সাইন নোটটা লিখে রাখি, কেউ যদি বুঝতে অসুবিধা হয়। কস থিটা সমান লিখা যায় সাইন 90 মাইনাস থিটা। সাইন সাইন কাটা, সাইন সাইন কাটা, 2x মাইনাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস এ মাইনাস 20 ডিগ্রি, 2x প্লাস 2y মাইনাস 20 কাটাকুটি 90 ডিগ্রি। আমার দরকার হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, x প্লাস ওয়াই সমান 45 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো যে সেক x প্লাস ওয়াই এর মান হচ্ছে 45, সেক 45 এর মান কত? বলো বলো বলো, এটা তো মুখস্থ রাখার কথা। সেক মানে 1 বাই cos, সেক x প্লাস ওয়াই, সেক x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এর মান হচ্ছে 45 ডিগ্রি। দেখো সেক 45, সেক 45 এর মান যদি মুখস্থ নাও থাকে, সেক 45 মানে কি 1 বাই cos 45, cos 45 এর মান মুখস্থ আছে তো, cos 45 এর মান 1 বাই √2। এটা মনে মনে লিখা লাগবে না। সেক হচ্ছে cos এর উল্টা, তাহলে 1 বাই √2 কে উল্টায় দাও, 1 বাই √2 কে উল্টায় দিলে শুধু √2। বোঝা যায়? খুবই সহজ সহজ সুন্দর সুন্দর জিনিস, খুবই সহজ সহজ সুন্দর সুন্দর জিনিস, খুবই সহজ সহজ সুন্দর সুন্দর জিনিস। এই ম্যাথটা বোঝা গেছে? ওকে ফাইন ফাইন ফাইন, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। খুবই চমৎকার একটা ম্যাথ দেখবো এখন। এগুলো এমসিকিউতে প্রচুর আসে। প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ওকে ফাইন। তার আগে তোমরা আমাকে বলো, অন্তত তোমরা এই 3টা সরকারি সূত্র তো জানো? এগুলো হচ্ছে সরকারি সূত্র। 9-10-এ আর কিছু শিখো না সুখো, এই 3টা সরকারি সূত্র আশা করি শিখে আসছো। কথা বলো, কথা সত্য নাকি মিথ্যা? এসএসসি পাস করে আসছো কিন্তু এই 3টা সরকারি সূত্র শিখো না, এমন কেউ আসো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। কথা সত্য না? ওকে ফাইন ফাইন ফাইন। এখন আমাকে তোমরা আগে বলো এখানে পদ কয়টা আছে? দাঁড়াও আমি তোমাকে পুরোটা লিখে বুঝাই, আমি তোমাকে পুরোটা লিখে বুঝাই। 10 20 30 মোট পদ আছে কয়টা? 8টা। তোমাকে যোগফল চাইছে, cos স্কয়ার 10 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, তারপর cos স্কয়ার 40 50 60 70 80। আমি সবগুলা লিখে তোমাকে বোঝাই, একটা ম্যাথ বুঝাই দেই, বাকি সবগুলা বাড়ির কাজ দিয়ে দিব। cos স্কয়ার 10, শোনো এগুলা কিন্তু ক্যালকুলেটর থাকলে, মানে এইচএসসি পরীক্ষা এগুলো আসলে তো তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, বাট অ্যাডমিশন টেস্টে ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর থাকে না। cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি। ওকে ঠিক আছে। এখন আমাকে তোমরা বলো, এই যে cos স্কয়ার 10 আর এই যে cos স্কয়ার 80, cos স্কয়ার 80 কে এইভাবে লেখা যায়, খেয়াল করে দেখো। cos স্কয়ার 80 মানে কি? ধরো যে cos 80 হোল স্কয়ার, ধরো cos 80 হোল স্কয়ার। এখন cos 80 মানে কি? cos 80 মানে কি? cos 80 মানে cos 90 মাইনাস 10 মানে কি? cos 90 মাইনাস থিটা মানে কি? sin থিটা মানে sin 10। কথা সত্য কিনা? তাহলে এটাকে কি sin 10 হোল স্কয়ার বা sin স্কয়ার 10 লেখা যায় কিনা বলো? sin 10 ডিগ্রি হোল স্কয়ার
বা সাইন স্কয়ার 10। এগুলা কিন্তু মনে মনে, এগুলা পরীক্ষায় লেখা লাগবে না, এটা মনে মনে, এগুলা সবকিছু মনে মনে হবে যে ভাই কস স্কয়ার 80 ডিগ্রি যে কথা, সাইন স্কয়ার 10 ডিগ্রি একই কথা, মনে মনে চিন্তা করো যে কস স্কয়ার 80 যে কথা, সাইন স্কয়ার 10 ডিগ্রি একই কথা। ঠিক একইভাবে কস স্কয়ার 70 যে কথা, সাইন স্কয়ার 20 একই কথা। এই তোমরা কি বুঝতেছো কিছু? যারা গত ক্লাসটা করছো ইজিলি বোঝা উচিত। cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, cos 80 যে কথা সাইন 10 একই কথা, cos 70 যে কথা সাইন 20 একই কথা, cos স্কয়ার 60 মানে কি সাইন স্কয়ার 30, cos স্কয়ার 50 মানে কি সাইন স্কয়ার 40। তাহলে এখন আমাকে বলো তো, আমাকে বলো তোমরা, এই যে cos স্কয়ার 10 আর সাইন স্কয়ার 10 এই দুটো যোগ করলে কত 1, cos স্কয়ার 20 সাইন স্কয়ার 20 যোগ করলে কত 1, cos স্কয়ার 30 সাইন স্কয়ার 30 যোগ করলে 1, আর cos স্কয়ার 40 সাইন স্কয়ার 40 যোগ করলে 1। তাহলে এখানে মোট পদ আছে 8টা, মোট পদ আছে 8টা, প্রথমটা লাস্টেরটা যোগ করলে 1, cos স্কয়ার 20 সাইন স্কয়ার 20 যোগ করলে 1, প্রতি দুইটা পদের যোগফল একটা করে 1। তাহলে মোট উত্তর কত হবে 4/1। এখানে কিন্তু উত্তর 1 না, কারণ 4/1 যোগ করলে 4 হয়। বুঝছো তোমরা বেসিকটা? এবার এই ম্যাথগুলো এমসিকিউতে আসলে তোমার কি লেখা লাগবে? এতটুক জিনিস কি মনে থাকবে না যে ভাই এটা তো মনে মনে, এগুলো যখন এমসিকিউতে আসবে আগে বেসিকটা বোঝো। তুমি যদি বেসিক বোঝো এমসিকিউ দেখে অ্যান্সার করতে পারবে যে ভাই cos স্কয়ার 10 আর cos স্কয়ার 80 যোগ করলে হয় 1। কেন? কারণ cos স্কয়ার 80 যে কথা, cos স্কয়ার 80 যে কথা, sin স্কয়ার 10 একই কথা, ভাই sin স্কয়ার 10 আর cos স্কয়ার 10 যোগ করলে 1। ঠিক একইভাবে এখানে 10 10 করে বাড়তেছে, তাহলে এখানে cos স্কয়ার 20, এখানে হবে cos স্কয়ার 70, এই দুটো যোগফল 1। তার মানে প্রতি দুইটা পদের যোগফল 1। তাহলে মোট পদ আছে 8টা। ঐকিক নিয়ম, দুইটা পদের যোগফল 1 হইলে 8টা পদের যোগফল হবে 4, উত্তর হবে 4/1, 4/1 যোগ করলে 4। বলো তাহলে এই রকম এমসিকিউ যদি আসে, এইটা কিছু না লিখে অ্যান্সার বলতে পারবা? বলো এইটার অ্যান্সার কত? বলো মোট পদ আছে কয়টা? মোট পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টাই 5 করে বাড়তেছে, এর তো 10 না, 5 ডিগ্রি করে বাড়তেছে। খেয়াল করে দেখো এখানে মোট পদ আছে কয়টা, বাড়ি করো মোট পদ আছে কয়টা। আচ্ছা তোমরা সমান্তর ধারা একটু ওয়েট, এই যে ম্যাথটা এখানে তো পদের সংখ্যা তুমি গুণে বের করে ফেলতে পারবা, যেমন 10 20 30 10 10 করে বাড়তেছে, 40 50 60 70 80, মোট পদ 8টা। যদি পদের সংখ্যা অনেক বেশি হয় তখন তো গুণে বের করা একটু সময় সাপেক্ষ। সমান্তর ধারা, আচ্ছা তোমাদের কি এটা মনে আছে? মনে করো একটা সমান্তর ধারা, দাঁড়াও লিখি, এই যে 10 10 থেকে শুরু, 10 ধারাটা তো ডিগ্রির, সাইন স্কয়ার তো সেম সবগুলাতেই, 10 15 20 মানে 5 5 করে বাড়তেছে, এমনি ডট 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 করে 80 পর্যন্ত আসে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে পদ সংখ্যা কত, 9 10 একটা অধ্যায় ছিল সমান্তর ধারা, মনে আছে? সমান্তর ধারার পদ সংখ্যা বাইর করার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস 1। সাধারণ অন্তর এটা মনে আছে কার কার? প্লাস 1, এই ডান পাশে প্লাস 1 দেখা যায়, লিখে রাখো যাদের মনে নাই। তোমাকে যদি কেউ একটা সমান্তর ধারা দিয়ে জিজ্ঞেস করে এই যে এই সমান্তর ধারার পদ সংখ্যা কত, পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে, পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে সমান্তর ধারার বেলায় শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এখন বলো এখানে পদ সংখ্যা কতগুলা, এখানে পদ সংখ্যা কতগুলা বলো, বসায় দেও। শেষ পদ, শেষ পদ কত? শেষ পদ 80, প্রথম পদ 10, সাধারণ অন্তর কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে, কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে, প্লাস 1 কত হয়? কত হয়? 70, 5 14 70, 14 আর 1 15, 14 আর 1 15, উত্তর হচ্ছে 15। এই বুঝছো পদ সংখ্যা বাইর করার। এখন উত্তর কত হবে বলো? উত্তর হবে পদ সংখ্যা ডিভাইড বাই 2। অ্যান্সার কিন্তু 15 না,
এখানে মোট পদ আছে 15টা, প্রতি দুইটা পদের যোগফল যদি 1 হয়, এই যে আগেরটার মতো এখানে দুইটা করে যোগ করো, সাইন স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 80 যোগ করো হবে 1। ঠিক আছে, ওই সাইন স্কোয়ার 15, তার আগের পদ হবে সাইন স্কোয়ার 75, যোগ করলে 1। দুইটা পদের যোগফল যদি 1 হয় তাহলে 15টা পদের যোগফল কত হবে? 15/2, ঐকিক নিয়ম। বুঝছো? তুমি যদি এখানে দেখো যে সাইন স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 80 যোগ করলে হবে 1, ঠিক আছে, কিভাবে? সাইন স্কোয়ার 15 সাইন স্কোয়ার 75 যোগ করলে 1, কারণ সাইন স্কোয়ার 80 যে কথা, কস স্কোয়ার 10 একই কথা। সাইন 80 কে কসে কনভার্ট করলে হবে সাইন 90 - 10 মানে কস 10, আর কস স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 10 যোগ করলে 1। এই ম্যাথটা কি বুঝতে পারছো? এই টাইপের ম্যাথ যেগুলা থাকে সাইন আর কস সব থাকে যোগফলের মানে মোট পদ সংখ্যার অর্ধেক। সাইন আর কস দিয়ে যে ম্যাথগুলো আসবে, তুমি আগে পদ সংখ্যা বাইর করবা, পদ সংখ্যার সূত্রটা ভালো মতো মুখস্থ করো। এই লাস্টে কিন্তু এখানে একটা +1 আছে, অনেকেই এই +1 দিতে ভুলে যায়। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে বলো? সময় 30 সেকেন্ড। এটার অ্যান্সার কত হবে বলো? সময় হচ্ছে 30 সেকেন্ড। আগে বাইর করো পদ সংখ্যা কত, আগে বাইর করো পদ সংখ্যা কত। পদ সংখ্যা বাইর করো, তারপরে অ্যান্সার বের করো। আমিও লিখি, তোমরাও লিখো। পদ সংখ্যা, এটা একটা সমান্তর ধারা। দেখো 3 9 15 6 6 করে বাড়তেছে। পদ সংখ্যা সমান শেষ পদ, শেষ পদ হচ্ছে 177 মাইনাস প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 3 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত করে বাড়তেছে। দেখো 3 এর পরে 6, সরি 3 এর পরে 9, 9 এর পরে 15, কত করে বাড়ছে? 6 করে বাড়ছে, 6 করে বাড়ছে। লাস্টে কিন্তু এটা +1 আছে, এটা ভুল করবা না। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1, এখানে কত হবে? 30 হবে। পদ সংখ্যা 30। তাহলে নির্ণেয় সমষ্টি বা নির্ণেয় যোগফল, নির্ণেয় ধারার যোগফল বা নির্ণেয় সমষ্টি যাই বলো না কেন, নির্ণেয় সমষ্টি হবে পদ সংখ্যার অর্ধেক 30 ডিভাইড বাই 2 15। বোঝা গেছে? ওকে, ফাইন ফাইন ফাইন। এখন এইখানে যে অ্যান্সার আমরা 15 বলে ফেললাম, তুমি একটু ক্যালকুলেটরে বসায় দেখো তো, সাইন স্কোয়ার 3 আর সাইন স্কোয়ার 177 এই দুটো যোগ করলে কি 1 হয়? আসলেই যোগ করে দেখো তো। সাইন স্কোয়ার উত্তর এটার 15, ঠিক আছে, উত্তর 15 ঠিক আছে, বাট ক্যালকুলেটরে বসায় একটু চেক করে দেখো তো যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি আর সাইন স্কোয়ার 177 যোগ করলে কি 1 হয়? যেগুলা বলতেছে 1 হয়, তোমরা কি চেক করছো আদৌ? এটার উত্তর ঠিক আছে। সাইন কিংবা কজের এরকম ধারা যেগুলো আসে সবগুলোর উত্তর পদ সংখ্যা ডিভাইড বাই 2। বাট আমরা যে আগের দুইটা ম্যাথ করে আসলাম, আগের দুইটা ম্যাথ আমরা কোন কনসেপ্টে করছি যে ভাই প্রথম পদ আর লাস্টের পদ এই দুটো যোগ করলে হয় 1, তারপর শুরুর দিক থেকে দ্বিতীয় পদ, লাস্টের দিক থেকে দ্বিতীয় পদ যোগ করলে 1। ঠিক এইখানে এই ম্যাথেও সেম, তুমি সাইন স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 80 যোগ করো, দেখবা 1 হয়। সাইন স্কোয়ার 15 আর তার আগের পদ হবে সাইন স্কোয়ার 75 ডিগ্রি, যোগ করো 1 হবে। বাট এখানে কিন্তু তুমি যোগ করে দেখো, সাইন স্কোয়ার 3 আর সাইন স্কোয়ার 177 যোগ করলে কিন্তু 1 হবে না। তাহলে কেমনে হলো এই ম্যাথটা? ম্যাথ কিন্তু ঠিক আছে, ম্যাথ কিন্তু ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এইখানে এই যে 3 ডিগ্রি করে থাকবে 3 ডিগ্রি, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, মোট পদ যদি 30টা হয় তাহলে মাঝখানের পদ কোনগুলা? মোট পদ যদি 30টা হয় মাঝখানের পদ কোনটা? শোনো, জোর সংখ্যক পদ হইলে মাঝখানের পদ ডিরেক্টলি বলা যায় না। আসলে 15 16 বলতে পারো, 14 15 বলতে পারো।
কোনো সমস্যা নাই, আমরা বাইর করি চলো। দশমিক হয়ে যাবে তো, ওইভাবে না। আচ্ছা আমাকে বলো, একটু ওয়েট, একটু ওয়েট, তোমরা একটু খুঁজো, মনে করো যে 15 নম্বর পদটাই বাইর করো। আচ্ছা আমাকে বলো তো এই সমান্তর ধারার 15 নম্বর পদ কত? একটু ওয়েট, তুমি ধরে নেও মাঝখানের পদ 30টা পদের মাঝখানে বিজোড় সংখ্যক পদের ঠিক মাঝের পদ হয়। আমরা ধরলাম যে এর 15 নম্বর পদ ধরলাম, আমরা সহজ সরল মানে ধরে নিলাম যে 30-এর অর্ধেক 15, আমরা 15 নম্বর পদ, এটার 15 নম্বর পদ বাইর করো। এই পদের এটার দেখো আমি লিখি। আচ্ছা সমান্তর ধারা অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে ছিল 9-10-এ, যদিও এখানে খুব বেশি কাজে লাগবে না। সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলো পড়ছো না? হ্যাঁ ছিল, অত বেশি টেনশন নাই। দেখো এটার 15 নম্বর পদ কত হবে? 15 নম্বর, এই 15 নম্বর পদ বাইর করো, 15 নম্বর পদ বাইর করো। 87, 87। আচ্ছা 15 নম্বর পদ 15তম পদ কত? 87 ডিগ্রি। তাইলে বলো 16তম পদ কত হবে? আচ্ছা আমাকে বলো এটার 15তম পদ যদি 87 হয়, 87 ডিগ্রি হয়, তাহলে 16তম পদ কত হবে? 6 ডিগ্রি করে বাড়তেছে, দেখো 6 ডিগ্রি করে বাড়তেছে, 93 ডিগ্রি হবে না? 6 করে বাড়তেছে। আমাকে এখন একটু লিখতে দাও, তোমাকে বুঝাইতে দাও। সাইন 3 ডিগ্রি, সাইন স্কয়ার 9 ডিগ্রি। আসলে এখানে ঘটনাটা কি হয়েছে চলো আমরা এখন দেখি। সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক মাঝখানে থাকবে এরা একটা 87, সাইন স্কয়ার 87 প্লাস সাইন স্কয়ার 93 প্লাস, তারপরে আবার ডট 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 ডট, এই যে আমি দুইটা পদ লিখলাম, লাস্টে ডট 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 করে কত হবে? সাইন স্কয়ার 177। আসলে জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো, যে সাইন স্কয়ার 3 ডিগ্রি থেকে শুরু, 177 ডিগ্রিতে গিয়ে শেষ, আর মাঝখানে 15তম এবং 16তম পদগুলোকে তুমি এভাবে বলতে পারো যে দেখো এই যে 87 ডিগ্রি 93 ডিগ্রি, সাইন স্কয়ার 87, সাইন স্কয়ার 93। এখন এখানে মোট পদ আছে কয়টা? 30টা। এখানে মোট পদ আছে কয়টা? 30টা আছে। ঠিক মাঝখানের পদ এইটা, এখানে বলতে এই যে 87, 87 পর্যন্ত আছে 15টা, তারপরে আছে আরো 15টা। তোমরা কি একমত আমার সাথে? ভালো মতো বোঝো। এই যে সাইন স্কয়ার 87 পর্যন্ত, এই দিকে মোট পদ আছে 15টা, আর এই দিকে মোট পদ আছে আরো 15টা। ভালো মতো বুঝছো? তাইলে আমি কি এখন এটা বলতে পারি যে সাইন স্কয়ার 3 আর সাইন স্কয়ার 87 এই দুটো যোগ করলে 1? কথা সত্য কিনা বলো? সাইন স্কয়ার 87 পর্যন্ত মোট পদ আছে 15টা, সাইন স্কয়ার 93 থেকে মোট পদ আছে আরো 15টা। তা আমি এইটা কি বলতে পারি যে সাইন স্কয়ার 3 ডিগ্রি আর সাইন স্কয়ার 87 ডিগ্রি এই দুটো যোগ করলে 1 হবে? বিশ্বাস না হলে ক্যালকুলেটরে বসায় দেখো। কারণ সাইন স্কয়ার 87 যে কথা, কস স্কয়ার 3 ডিগ্রি একই কথা। তুমি সাইন 87 কে যদি কজে কনভার্ট করো হবে কস 3 ডিগ্রি, আর এখানে আছে স্কয়ার, কস স্কয়ার 3, তো কস স্কয়ার 3 আর সাইন স্কয়ার 3 যোগ করলে 1। ঠিক একই ভাবে এখানে সাইন স্কয়ার 9 আর এখানে থাকবে সাইন স্কয়ার 81, যোগ করলে কত হবে? 1 হবে। তাই এখানে মোট পদ আছে 15টা, এই 15টা পদের যোগফল হবে 15/2, কারণ প্রতি দুইটা পদের যোগফল হবে 1। আর এই যে এখানে সাইন স্কয়ার 93 আর সাইন স্কয়ার 177 যোগ করো, সাইন স্কয়ার 93 দেখো, সাইন স্কয়ার 93 আর সাইন স্কয়ার 177 যোগ করো, সাইন 93 তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করো, আমি পরেও দেখাচ্ছি। 177 স্কয়ার যোগ করে দেখো 1 হবে। এই যে সাইন স্কয়ার 93, সাইন স্কয়ার 177 1, তারপরে সাইন স্কয়ার 99 আর এখানে সাইন স্কয়ার 171, ওইটাও যোগ করলে 1। তা এখানে মোট 15টা পদ, এই 15টা পদ যোগ করলে হবে 15/2। ঘটনা বুঝছো? এখানে আসলে এই প্রথম পদ আর লাস্টের পদ যোগ করলে 1 হবে না, তবে এখানে যে মোট 30টা পদ আছে, এখানে মোট পদ আছে কয়টা? 30টা। এই 30টা পদের প্রথম 15টা পদের যোগফল হবে 15/2, আর লাস্টের 15টা পদের যোগফল হবে 15/2। এই দুইটা মিলে যোগ করলে এই 15/2 আর 15/2 যোগ করলে মোট হবে 15। বুঝছো ঘটনা? এটার বেসিকটা বুঝছো? বেসিকটা বোঝা গেছে। এখন পরীক্ষা আসলে এত বেসিক করার দরকার নাই। এই টাইপের ম্যাথগুলা সাইন স্কয়ার আর কস স্কয়ার এগুলা থাকলে মোট পদ সংখ্যার অর্ধেক হয় অ্যান্সার।
ক্লিয়ার? আবার বলতেছি, মোট পদ আছে 30টা। তোমাকে আমি বাইর করতে বলছিলাম 15তম পদ কত, 87 ডিগ্রি। প্রথম 15টা পদ তুমি যোগ করে দেখো, সাইন স্কোয়ার 3 আর সাইন স্কোয়ার 87 যোগ করলে হয় 1। সাইন স্কোয়ার 9, তার আগের পদ হবে সাইন স্কোয়ার 81 যোগ করলে হয় 1। ঠিক একইভাবে সাইন স্কোয়ার 93, সাইন স্কোয়ার 177, এই দুটো যোগ করলে 1 হয়। যেহেতু 6 ডিগ্রি করে বাড়তেছে, পরের পদটা হবে সাইন স্কোয়ার 99 ডিগ্রি, আর তার আগের পদটা হবে সাইন স্কোয়ার 171 ডিগ্রি, এই দুটো যোগ করলে 1 হবে। তার মানে এখানে প্রতি দুইটা পদের যোগফল 1 হবে। প্রথম 15টা পদের যোগফল হবে 15/2, আর শেষ 15টা পদের যোগফল হবে 15/2। টোটাল অ্যান্সার হবে 15। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ওকে ওকে ওকে। একজন জিজ্ঞেস করছে 15তম পদ 87 কেমনে হইল? এই n তম পদ বাইর করার সূত্র মনে নাই? a + n - 1 * d, এটা ছিল তো 9 10-এ। তুমি 15তম পদ বাইর করবা, n এর মান 15 বসাও। দেখো এই 15তম পদ 87 কেমনে আসছে দেখো। প্রথম পদ কত, a। n তম পদ বাইর করার সূত্র হচ্ছে a + n - 1 * d। প্রথম পদ 3 ডিগ্রি প্লাস n এর মান কত 15, 15 - 1 14 ইন্টু d, কত করে বাড়তেছে 6 করে বাড়তেছে। কত করে বাড়তেছে 6 করে বাড়তেছে। দেখো 84 আর 3 87। এই বুঝছো? এগুলো তো ছিল 9 10-এ। n তম পদ বাইর করার, n তম পদ বাইর করার, n তম পদ বাইর করার সূত্র হচ্ছে a + n - 1 * d। a হচ্ছে প্রথম পদ 3 ডিগ্রি, n হচ্ছে যততম পদ বাইর করবা, 15তম পদ বাইর করবা, n এর মান 15। 15 থেকে 1 গেলে 14, সাধারণ অন্তর কত করে বাড়তেছে 6 ডিগ্রি করে বাড়তেছে। 14 × 6 84 আর 3 87। ওকে ফাইন, ঠিক আছে। তো এখন দেখো এখানে মোট পদ আছে 30টা, তার মধ্যে 15তম পদ হচ্ছে 87, তাহলে 16তম পদ কত হবে? 6 ডিগ্রি করে যেহেতু বাড়তেছে, তো 16তম পদ তো আর এই সূত্র দিয়ে বের করার দরকার নাই। তুমি ডিরেক্ট 87 এর সাথে 6 যোগ করে দাও। 87 এর সাথে 6 যোগ করলে 93, রাইট? তারপরে হবে 99। তারপর যদি আরো একটা পদ লিখি, দেখো তারপর যদি আরো একটা পদ লিখি, সাইন স্কোয়ার 93, তারপরে হবে সাইন স্কোয়ার আরো 6 বাড়বে 99 প্লাস ডট 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 লাস্টে সাইন স্কোয়ার 177। তার আগে যদি আরো একটা পদ লিখো, তার আগে যদি তুমি আরো একটা পদ লিখো, তাহলে হবে সাইন স্কোয়ার 171। এইভাবে চলতে থাকবে। তো এই যে মোট এখানে পদ আছে 30টা, তার মধ্যে প্রথম 15টা পদের যোগফল হবে 15/2। কেন? কারণ সাইন স্কোয়ার 3 সাইন স্কোয়ার 87, এই দুটার যোগফল হবে 1। কারণ সাইন স্কোয়ার 3 আর সাইন স্কোয়ার 87, সাইন স্কোয়ার 87 মানে কস স্কোয়ার 3। আমরা জানি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যোগ করলে 1। ঠিক একইভাবে এখানে হবে সাইন স্কোয়ার 9, আর এখানে একটা পদ হবে তার আগের পদটা সাইন স্কোয়ার 81, এই দুটো যোগ করলে হবে 1। তাহলে এখানে মোট 15টা পদের যোগফল হবে 15/2। ঠিক একইভাবে এখানে মোট 15টা পদের যোগফল হবে 15/2, মানে জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। বুঝছো? ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে ভাই এই যে আপনি বলতেছেন সাইন স্কোয়ার 93 ডিগ্রি আর সাইন স্কোয়ার 177 ডিগ্রি, এই দুটো যোগ করলে 1 হয়, কথা সত্য। সাইন স্কোয়ার 93 আর সাইন স্কোয়ার 177, এই দুইটা যোগ করলে 1 হয়, তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। বাট কথা হচ্ছে আপনি যেই সূত্র দিয়ে বলতেছেন যে এই দুইটা যোগফল 1, কিন্তু এই দুইটা যোগ করলে তো 90 ডিগ্রি হয় না। তাহলে সাইন স্কোয়ার 93 আর সাইন স্কোয়ার 177, এই দুটো যোগফল কেমনে 1 হয় চলো দেখি। আমাকে বলো সাইন স্কোয়ার 93 মানে কি? সাইন 93, আচ্ছা আগে আমরা বলো সাইন 93। সাইন 93 মানে কি? সাইন 90 + 3 মানে কি? সাইন 90 + থিটা মানে কস থিটা, তাহলে কস 3 ডিগ্রি। তাইলে সাইন স্কোয়ার 93 যে কথা, কস স্কোয়ার 3 ডিগ্রি একই কথা, কস স্কোয়ার 3 ডিগ্রি একই কথা। এরপরে সাইন স্কোয়ার 177, দেখো সাইন 177, সাইন 177 ডিগ্রি, এটাকে কিভাবে লেখা যায়? 177কে লেখা যায় সাইন 180 - 3 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এবং 180 হচ্ছে 90 এর জোড় গুণিতক। এখানে 90 এর বিজোড় গুণিতক কিছু নাই, মানে 1, সাইন চেঞ্জ হয়ে কজ হয়েছে। এখানে তো 90 এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। এটা হচ্ছে সাইন 3 ডিগ্রি। তাইলে সাইন 177 ডিগ্রি যে কথা,
সাইন 3 ডিগ্রি একই কথা। তাহলে সাইন স্কয়ার 177 ডিগ্রি যে কথা, সাইন স্কয়ার 3 ডিগ্রি একই কথা। এইবার খেয়াল করে দেখো, এই যে দেখো কস স্কয়ার 3 আর সাইন স্কয়ার 3 যোগ করলে 1, বুঝছো? ঠিক একইভাবে এখানে দ্বিতীয় পদ সাইন স্কয়ার 99 আর এখানে লাস্টের দিক থেকে দ্বিতীয় পদ সাইন স্কয়ার 171, এই দুইটা যোগ করলেও 1 হবে, বুঝছো? সহজ না? ধীরে সুস্থে এবার বুঝছো যে এখানে এই যে দেখো সাইন স্কয়ার 3 আর সাইন স্কয়ার 87, সাইন স্কয়ার 87 কে তুমি কজে নেও হবে কস স্কয়ার 3, তাহলে সাইন স্কয়ার 3 আর কস স্কয়ার 3 যোগ করলে 1। ঠিক একই ভাবে এই সাইন স্কয়ার 3 আর কস স্কয়ার 3 যোগ করলে 1, তার মানে এই মাঝখানের প্রথম 15টা পদ এদের যোগফল হবে 15/2, কারণ দুইটা পদের যোগফল হবে 1, আর লাস্টের 15টা পদের যোগফল হবে 15/2, কারণ প্রতি দুইটা পদের যোগফল হবে 1। তাহলে এই 15টা পদের যোগফল 15/2, এই দুইটা পদের 15টা পদের যোগফল 15/2, মোট অ্যান্সার হবে 15/2 + 15/2 = 15। এখন এটা এমসিকিউতে আসলে এই ম্যাথগুলা এমসিকিউতে আসে। এমসিকিউতে আসলে তুমি কি করবা? এমসিকিউতে আসলে তুমি জাস্ট ডিরেক্ট বসাই দিবা উত্তর 15। মোট পদ সংখ্যা আমরা বের করে ফেলবা। এই যে মোট পদ সংখ্যা 30টা, সাইন স্কয়ার কিংবা কস স্কয়ারের ধারার যোগফল পদ সংখ্যা /2। মনে থাকবে এগুলা রিটেনে সচরাচর আসে না, আর রিটেনে আসলে তুমি জাস্ট এই যে আমি একটু ব্যাখ্যা লিখে দিবা। মনে করো এই ম্যাথটা রিটেনে আসলো, ধরো এই ম্যাথটা রিটেনে আসলো, এই যে এইভাবে লিখবা, লিখে বলবা এখানে সাইন স্কয়ার 10, মনে করো যদি রিটেনে আসে তুমি এই লাইনটা লিখবা, তারপর লিখবা সাইন স্কয়ার 10 + কস স্কয়ার 10 = 1, একইভাবে কস স্কয়ার 20 + সাইন স্কয়ার 20 = 1। সুতরাং মানে দুইটা দেখাইলে চলবে। সুতরাং নির্ণয় সমষ্টি হবে 1 + 1 + 1 + 1 = 4। মোটামুটি একটু ব্যাখ্যা লিখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আর এই ম্যাথটা যদি রিটেনে আসে ধরো ইন কেস, তাহলে এই যে এইভাবে অন্তত 15 নম্বর পদটা দেখাবা আর 16 নম্বর পদটা দেখাবা, তারপরে বলবা এখানে সাইন স্কয়ার 3 ডিগ্রি এবং সাইন স্কয়ার 87 ডিগ্রি যোগ করলে হয় 1। ঠিক একইভাবে সাইন স্কয়ার 9 ডিগ্রি, সাইন স্কয়ার 81 ডিগ্রি যোগ করলে 1। এই দুইটা জিনিস খালি ব্যাখ্যা করে দিবা, দুইটা জিনিস দেখাই দিবা, তারপর তুমি তোমার মতো তুমি যেমন বুঝতেছো জিনিসটা, এগুলো আসলে সৃজনশীলের ক নাম্বারে আসে, এগুলো এমসিকিউ ছাড়া আসে না। এখনো পর্যন্ত এই টাইপের ম্যাথ রিটেনে আসে নাই, সব এমসিকিউতে আসে। এমসিকিউতে আসলে ডিরেক্ট তুমি অ্যান্সারটা দাগাবা, আর রিটেনে আসলে একটু ব্যাখ্যা লিখে দেবা, তাইলেই হবে। ওকে, ঠিক আছে। এরপরেও যদি এরকম কেউ থেকে থাকো যে বোঝো নাই, তাহলে অবশ্যই ক্লাসটা শেষ হওয়ার পরে এই টপিকটা আরেকবার দেখে ফেলবা সময় নিয়ে, বুঝছো? এরপরে যারা আগের দুইটা ক্লাস করছো, যারা হ্যাঁ অপার হ্যাঁ ক্লাসে, আচ্ছা আচ্ছা আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ okay। শোনো, এরপরে যদি এমন কেউ থাকো যে এখনো বোঝো নাই, তাইলে অবশ্যই ক্লাস শেষে এই টপিকটা আরেকবার দেখে ফেলবা। বাট এটা বোঝার জন্য অবশ্যই 2 নাম্বার লেকচারটা পড়া থাকা লাগবে। 2 নাম্বার লেকচার পড়া না থাকলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। যারা 2 নাম্বার ক্লাসটা করে আসছো, আশা করি এই জিনিসটা আর ক্লিয়ার, আর অসুবিধা হবে না, ঠিক আছে? যারা 2 নাম্বার ক্লাসটা করে আসছো, এই জিনিসটা আশা করি আর অসুবিধা হবে না, এই জিনিসটা আর অসুবিধা হওয়ার কথা না। ওকে ফাইন, ওয়েট, আরেকটা ধারা আছে, এটা একবার দেখাই ফেলি। এইটা তোলো, যারা আগের ক্লাসটা করে আসছো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও যদি অসুবিধা হয় তোমরা কি করবা, এই ক্লাসটা শেষ হওয়ার পরে এই টপিকটা আরেকবার দেখবা, তাইলেই জিনিসটা ক্যাচ করতে পারো। অনেকে হয় যে প্রথমবার বুঝতে একটু অসুবিধা হয়, তুমি যদি দ্বিতীয়বার আরেকবার দেখো দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, প্রশ্ন তোলো। হ্যাঁ ওকে ফাইন, আমাকে বলো তো এখানে মোট পদ আছে কয়টা? এখানে কেউ আবার ওই সাইন স্কয়ার কস স্কয়ারের মতো এটা কিন্তু পদ সংখ্যা /2 বইলা দিও না। কেউ আবার বইলো না এখানে অ্যান্সার পদ সংখ্যা বাই 2 না, ওইটা সাইন স্কয়ার আর কস স্কয়ারের ধারার বেলায়। আগে বলো এখানে পদ সংখ্যা কতগুলা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর
কত করে বাড়তেছে? 15-র পরে 45 মানে 30 বাড়ছে, +1। ডিগ্রি লাগবে না, পদ সংখ্যার বেলায় তো আর ডিগ্রি লাগে না। 150, 5 আর 1 6। অ্যান্সার আবার কেউ বললো না যে পদ সংখ্যা ডিভাইড বাই 2, না, এনে পদ সংখ্যা ডিভাইড বাই 2 হবে না, এটা সাইন স্কয়ার আর কস স্কয়ারের বেলায় ওইটা খাটবে। এখন আমাকে তোমরা বলো, এই যে 10 15 আর 10 165, ওয়েট আমি তোমাকে ধারাটা লিখে বোঝাই, বোঝো, বোঝার সময় একদম ক্লিয়ার কাট বোঝো। যদি ভালো মতো বুঝতে পারো পরীক্ষার হলে কিছু না লিখে অ্যান্সার করতে পারবা। 75 30 করে বাড়তেছে, 30 করে বাড়তেছে। 75 পরে 30 বাড়লে হবে 105, আরো 30 বাড়লে হবে 135, তারপর আরো 30 বাড়লে লাস্টের পদ 165। মানে আমাকে বলো 10 165 কে আমি এভাবে লিখতে পারি না? 10 180 -15 লিখতে পারি কি পারি না বলো? 10 165 কে 10 165 কে আমি 10 180 -15 লিখতে পারি না? পারি। ভাইয়া 10 180 মানে কি? 90 এর জোর গুণিতক। 180 মানে কি? 90 এর জোর গুণিতক, তাহলে 10 10ই থাকবে। আর দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন কি? নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন কি? নেগেটিভ। এই মনে আছে তো? এটা হয়ে যাবে -10 15 ডিগ্রি। এই যে 10 165 এটা হয়ে যাবে -10 15 ডিগ্রি। ঠিক একইভাবে 10 135 10 135 ডিগ্রিকে লেখা যায় 10 180 -45। এটা হয়ে যাবে দ্বিতীয় চতুর্ভাগে -180, যেহেতু 90 এর জোর গুণিতক 10 10ই থাকবে, বাট দ্বিতীয় চতুর্ভাগে 10 এর ছিল নেগেটিভ, এটা হয়ে যাবে -10 45 -10 45, আর এটা হয়ে যাবে -10 75। তাহলে এখন বলো অ্যান্সার কত? এই যে 10 15 10 15 কাটা, 10 45 10 45 কাটা, 10 75 10 75 কাটা, কিছুই নাই, উত্তর 0। বুঝছো? ম্যাজিক, ম্যাজিক টুথ পাউডার। উত্তর 0। কারা কারা বুঝছো হাত তুলো। এগুলো খুবই সুন্দর চমৎকার জিনিস ভাই। 10 165 যারা 2 নাম্বার ক্লাসটা করছো আমাকে সত্যি কইরা বলো, যারা 2 নাম্বার ক্লাসটা করছো এটা মনে মনে করে ফেলা যায় না যে 165 মানে কি? 165 মানে 180 -15। এইটা কি এখন লিখার বয়স? দ্বিতীয় চতুর্ভাগে 10 এর ছিল নেগেটিভ, তাহলে -10 15। মনে মনে চিন্তা করবে এটা মানে -10 15 -10 15, তাহলে -10 15 +10 15 কাটা, এর আগের পদ কাটা। মোট পদ আছে 6টা, 6টা পদ, 3টা পদ 3টা পদ কাটাকাটি যাবে, 3টা পদ 3টা পদ কাটাকাটি গিয়ে অ্যান্সার থাকবে একটা 0। অ্যান্সার থাকবে একটা 0। বোঝা গেল? একটু ভালো মতো বুঝতে পারলে এইগুলা। আর ক্লাসের পর এই যে আমি বাড়ির কাজগুলা যে দিব, বাড়ির কাজ গুলা যদি ভালো মতো প্র্যাকটিস করো তুমি অল্প সময়ে এমসিকিউ দেখেই অ্যান্সার করতে পারবা। ওকে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এরপরে এই যে খুবই চমৎকার কিছু ম্যাথ, খুবই চমৎকার কিছু ম্যাথ। প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। একজন বলছে 10 180 ডিগ্রি সমান 0। 10 180 0 হলে আমার তো অসুবিধা নাই। আমি যে ম্যাথটা করছি এখানে 10 180 সমান 0 হলে আমার অসুবিধা কি? আমার কি এখানে 10 180 ডিগ্রি কোনো সমস্যা করতেছে? এখানে 10 180 এর সাথে 180 এর ভ্যালু কত সেটা জেনে আমার লাভ কি? আমি শুধু 10 বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করছি। কেমনে কনভার্ট করতে হয় সেটা গত ক্লাসে পড়ে আসছি। ওকে, যদি পদ সংখ্যা বিজোড় থাকে তাহলে কি হবে? যেটা মাঝখানে সিঙ্গেল থাকবে সে উত্তর হবে, সে মাঝখানে সিঙ্গেল থাইকা যাবে। মনে করো পদ সংখ্যা আছে 7টা, ফার্স্টেরটার সাথে লাস্টেরটা কাটাকাটি যায়, তারপরে প্রথম থেকে দ্বিতীয়, সেকেন্ড লাস্টে থেকে দ্বিতীয় কাটাকাটি করতে হতে সে মাঝখানে থাকবে, সে অবশিষ্ট থাকবে, সেই হবে অ্যান্সার। বুঝছো? কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সবই আসবে। থিটার মান গুণোত্তর ধারার মতো থাকলে কি হবে? এই টাইপের ম্যাথে গুণোত্তর ধারা আসবে না, টেনশন নাই।
গুণোত্তর ধারা দিয়ে দিলে ডিরেক্ট ক্যালকুলেটর ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমাকে তোমরা বলো ধীরে সুস্থে, এই যে সাইন থিটা যেমনে আছে এমনি থাকুক, সাইন পাই প্লাস থিটা, এখানে পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি। দেখো মনে মনে পাই মানে 180, মনে মনে চিন্তা করো 180 90 এর জোর গুণিতক, তাইলে সাইন সাইনই থাকবে। এবং এটা কোন চতুর্ভাগ বলো, পাই প্লাস থিটা কোন চতুর্ভাগ, পাই প্লাস থিটা কোন চতুর্ভাগ, 180 প্লাস থিটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি, নেগেটিভ। বোঝা গেল? আবার ধীরে সুস্থে, সাইন 2 পাই, 2 পাই মানে 360, 2 পাই মানে 360, ভাই 360 ও 90 এর জোর গুণিতক, এগুলো মনে মনে। 180 পাই মানে 180, এটাও 90 এর জোর গুণিতক, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। 360 এটাও 90 এর জোর গুণিতক, এটাও চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। আর এটা কোন চতুর্ভাগ বলো, এটা কোন চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগ, 360 প্লাস থিটা, 360 প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগ, 360 ঘুরে আসা মানে আবার আগের জায়গাতেই ফেরত আসা, তারপরে সামথিং ঘুরা মানে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ। এখন তুমি যদি সামান্য একটু বুদ্ধিমান হয়ে থাকো, দেখো এখানে সাইন পাই মানে এখানে পাইয়ের সামনে গুণিত 1 ইন্টু থিটা, এখানে 2 ইন্টু থিটা, তারপরে 2 পাই প্লাস থিটা, তারপরে 3 পাই, তারপরে 4 পাই, আপনি চলতে থাকবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে সাইন ছিল প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার, তাইলে তুমি কি বুঝতেছো যে ধারাটা আসলে এরকম হবে, প্লাস মাইনাস এমনি চলতে থাকবে? তুমি কি এই জিনিসটা বুঝছো যে আসলে ধারাটা এমনি চলতে থাকবে n+1 পদ পর্যন্ত? তুমি চাইলে কিন্তু আরো চেক করতে পারতা, ভালো মতো বোঝো। এই দেখো এখানে সাইনের সামনে চিহ্ন প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তার মানে আমরা এই জিনিসটা বুঝে গেছি না যে ধারাটা আসলে এরকম হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই এটা তো মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা তো মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এমনি চলতে থাকবে। ওকে দেখো, তারপরেও তুমি যদি আরো একটা চেক করতে চাও, খেয়াল করে দেখো, এখানে পাইয়ের সামনে সহগ 1, এখানে কিছু নাই মানে 0 পাইয়ের সহগ, এখানে পাইয়ের সামনে সহগ 1, এখানে 2, তারপরে এখানে হবে 3 পাই প্লাস থিটা। তুমি এটাও বাইর করে দেখো, এটাও তৃতীয় চতুর্ভাগে হবে, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ। তারপরে 4 পাই প্লাস থিটা, এটা বাইর করে দেখো, ওইটা হবে প্রথম চতুর্ভাগেই, সাইনের চিহ্ন পজিটিভ। ওকে ফাইন। এখন এখানে তো n+1, আমি মাইনাস লিখে রাখছি, ওই ঠিক করি। এখন ধীরে সুস্থে চিন্তা করো, একদম ঠান্ডা মাথা, একদম ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমাকে বলছে n+1 তম পদ পর্যন্ত এটা যোগফল বের করতে, যোগফল। তুমি কি জানো n এর মানে এখানে জোর নাকি বিজোর বলো? তোমাকে বলছে n+1 তম পদ পর্যন্ত যোগফল বের করতে, n এর মান জোর নাকি বিজোর তুমি কি জানো? জানো না। এখন কথা হচ্ছে ভাই এখানে জোর নাকি বিজোর, এটা দিয়ে আমার লাভ কি? n এর মান জোর নাকি বিজোর, n এর মান জোর নাকি বিজোর, এটা দিয়ে আমার লাভ কি? লাভ আছে। খেয়াল করে দেখো, এই যে ধারাটা, এই ধারাটার মধ্যে তুমি যদি যোগফল বের করতে গিয়ে বিজোড় সংখ্যক পদ নেও, মানে প্রথম একটা বিজোড় মানে কি, একটা, তিনটা কিংবা পাঁচটা, দেখো কেউ যদি বিজোড়, মনে করো বিজোড় সংখ্যা একটা পদ নিল, কেউ যদি একটা পদ নেই, উত্তর কি হবে? সাইন থিটা। কিংবা তিনটা পদ, এই যে তিনটা পদ নেই, এই সাইন কাটা, একটা সাইন থিটা থাকবে। অথবা পাঁচটা পদ মানে বিজোড় সংখ্যক পদ নেই, দেখো এই সাইন কাটা, এই সাইন কাটা, একটা সাইন থিটা থাকবে। তুমি কি একটা জিনিস বুঝতেছো? মোট পদের সংখ্যা যদি বিজোড় হয় তাইলে উত্তর হয় সাইন থিটা। আর মোট পদ তুমি যদি জোড় সংখ্যক নেও, এই দেখো জোড় সংখ্যক নেও, সাইন কাটা, উত্তর 0। কিংবা প্রথম সাইডটা পদ নেও, এই সাইন কাটা, এই সাইন কাটা, 0। তার মানে এই যে এখানে তোমার মোট যোগফল বাইর করতে বলছে n+1 তম পদ পর্যন্ত, তার মানে এখানে অ্যান্সার দুই রকমের হইতে পারে। মোট পদের সংখ্যা জোড় হইলে অ্যান্সার একরকম হইবে, মোট পদের সংখ্যা বিজোড় হইলে অন্যরকম হবে। তোমরা কি ঘটনা বুঝতেছো?
যে কেন এখানে জোর বিজোর ম্যাটার করে। মনে করো তুমি যে এই সাইনের ধারা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এমনি সারা দিন চলতেছো, কেউ যদি জোর সংখ্যক পদ কাউন্ট করে তাইলে উত্তর হবে 0, কারণ দুইটা কাটাকাটি। আর কেউ যদি বিজোড় সংখ্যক, মনে করো 3টা, বিজোড় মানে তুমি একটাও নিতে পারো, 3টাও নিতে পারো, 5টাও নিতে পারো, বিজোড় সংখ্যক পদ মানে কাউন্ট করো, দেখো একটা একটা কাটা থাকবে শুধু সাইন থিটা। কাজে এখানে দুই ভাবে অ্যান্সারটাকে ডিফাইন করতে হবে। কিভাবে? এই যে এন, এই যে এন, খেয়াল করে দেখো, এন জোর হলে, আরেকটা হচ্ছে এন বিজোড় হলে। দেখো এন জোর হলে যোগফল, মানে যোগফল নির্ণয় করতে বলছে এই ধারার, আর এন বিজোড় হলে যোগফল, দুইটা দুই রকম হবে। এখন আমাকে তোমরা একটা কথা বলো, আমাকে তোমরা একটা কথা বলো, সেটা হচ্ছে এন যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয় তাহলে এন প্লাস ওয়ান কি হবে, জোর নাকি বিজোড়? ধীরে সুস্থে একটু জিনিস বোঝো, এন যদি বিজোড় হয় তাহলে এন প্লাস ওয়ান হবে জোর, আর এন যদি জোর হয় এন প্লাস ওয়ান হবে বিজোড়। ভালো মতো বুঝছো। মনে করো এন হচ্ছে জোর, তুমি কোন একটা জোর সংখ্যার সাথে যদি এক যোগ করে দাও, তুমি কোন একটা জোর সংখ্যার সাথে, তুমি কোন একটা জোর সংখ্যার সাথে যদি এক যোগ করে দাও সেটা বিজোড় হয়ে যাবে। তাহলে এখানে তুমি যদি বিজোড় সংখ্যক পদ নেও, উত্তর কি হবে? উত্তর হবে সাইন থিটা। উত্তর কি হবে? উত্তর হবে সাইন থিটা। একটু ভালো মতো বোঝো। দেখো এন যদি তুমি জোড় সংখ্যা নাও, এন যদি জোড় সংখ্যা নাও, কোন একটা জোড় সংখ্যার সাথে এক যোগ করলে এটা হয় বিজোড়, তাহলে এন প্লাস ওয়ান এটা হবে বিজোড় সংখ্যক পদ। তাহলে তুমি বিজোড় সংখ্যক পদ নেও, মানে একটা পদ নেও, উত্তর সাইন থিটা, অথবা 3টা পদ নেও, উত্তর সাইন থিটা। ঠিক একইভাবে এন যদি বিজোড় হয় তাহলে এন প্লাস ওয়ান হবে জোড়, এন বিজোড় হলে এন প্লাস ওয়ান হবে জোড়, তুমি জোড় সংখ্যক পদ যোগ করো, সাইন সাইন কাটা, উত্তর হবে 0। এই বুঝছো? এই বুঝছো তোমরা? আবার বলতেছি, এন যদি জোড় হয় এন প্লাস ওয়ান হবে বিজোড়, তাহলে তুমি বিজোড় সংখ্যক পদ নেও, সবচেয়ে সহজ একটা পদ নেও, উত্তর সাইন থিটা। এন যদি বিজোড় হয় এন প্লাস ওয়ান হবে জোড়, তুমি জোড় সংখ্যক পদ নেও, উত্তর হবে 0। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? সুন্দর, সহজ জিনিস, সহজ জিনিস। যে ভাই এখানে আমরা যোগফল বের করব, মোট পদের সংখ্যা বিজোড় হইলে উত্তর সাইন থিটা, আর মোট পদের সংখ্যা জোড় হইলে উত্তর 0। তাহলে এন যদি জোড় হয়, মোট পদ এন প্লাস ওয়ান সংখ্যক, মোট পদ হয়ে যাবে বিজোড়। এন জোড় হইলে এন প্লাস ওয়ান বিজোড়, কারণ কোন একটা জোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটা বিজোড় হয়ে যায়, আবার কোন একটা বিজোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটা জোড় হয়ে যায়। কাজে এন এর মান জোড় হইলে মোট পদ সংখ্যা হবে বিজোড়, আর এন এর মান বিজোড় হইলে মোট পদ সংখ্যা হবে জোড়। শেষ। এখন এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। খিদা লাগছে ভাই? হ্যাঁ, ক্লাসের শেষে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে, ক্লাসের শেষে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে যাদের খিদা লাগছে। ওকে, হ্যাঁ, যে কোনো একভাবে করলেই হবে, ফেরদৌস, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, প্রশ্ন তোলা হয়েছে, বলো বলো বলো। দেখো টেন থিটা প্লাস 10 পাই প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগ? দেখো পাই মানে 180, 180 মানে 90 এর জোড় গুণিতক, পাই মানে 180, 180 90 এর জোড় গুণিতক, মানে চেঞ্জ হবে না, 10 10ই থাকবে। আর এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। ভাইয়া তৃতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন পজিটিভ, প্লাস 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি, মানে 90 এর জোড় গুণিতক, চেঞ্জ হবে না।
আর 2 পাই প্লাস থিটা এটা প্রথম চতুর্ভাগ, 360 প্লাস থিটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। তার মানে এখানে ধারাটা কেমন হবে তোমার কি আর বুঝতে বাকি আছে? তুমি কি এত ব্যাককল যে এখনো বুঝো নাই? সব টেন থিটা প্লাস টেন থিটা প্লাস টেন থিটা প্লাস টেন থিটা প্লাস টেন থিটা এমনি চলতেই থাকবে, এমনি কি চলতেই থাকবে। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে এন পাই প্লাস থিটা, এখানে কি আছে এন পাই প্লাস থিটা, এটার মান কত হবে? এটার মান কত হবে খেয়াল করে দেখো। তুমি এখানে এন এর মান খেয়াল করে দেখো, এন এর মান যদি তুমি 0 বসাও তাইলে ওটা টেন থিটা, যদি 1 বসাও তাইলেও টেন থিটা, যদি 2 বসাও, দেখো এই খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভালো মতো দেখো, এই যে টেন এন পাই প্লাস থিটা, কেউ যদি এখানে এন এর মান 0 বসায় তাহলে তো ডিরেক্ট টেন থিটা। কেউ যদি এখানে এন এর মান 1 বসায়, এই যে 1, এই যে কিছু নাই মানে 1, তাইলেও তো এটা টেন থিটাই আসে। কেউ যদি এখানে এন এর মান 2 বসায় তাইলেও তো এটা টেন থিটাই আসে। তার মানে এটাও তো টেন থিটাই হবে, তাই না? এটাও কি হবে? টেন থিটাই হবে। এটাও কি হবে? টেন থিটাই হবে। এই ঘটনা বুঝতেছো? এখন আমাকে তোমরা বলো এখানে মোট পদ আছে কয়টা? ভাই এটা তো টেন থিটা আগে থেকেই দেওয়া আছে, টেন পাই প্লাস থিটা এটাও টেন থিটা, টেন 2 পাই প্লাস থিটা এটাও টেন থিটা, এরপরের পদটা হবে টেন 3 পাই প্লাস থিটা এটাও টেন থিটা, আর লাস্টে টেন এন পাই প্লাস থিটা এটাও তো টেন থিটাই। এখন এখানে মোট পদ কয়টা আছে গুনো, কেমনে গুনবা? দেখো এই যে টেন থিটা এটা কিন্তু হিসাবের বাইরে, হিসাবের বাইরে কেন? কারণ পাই শুরু হয়েছে এখান থেকে, ভালো মতো বুঝছো। এই টেন থিটা প্রথম টেন থিটাকে আমরা হিসাবের বাইরে রাখলাম, হিসাবের বাইরে রাখলাম, একটু ভালো মতো নিজে বুঝতে পারলেই হবে। এই ম্যাথগুলো খালি নিজে বুঝো, পরীক্ষার খাতায় নিজে যা বুঝবা তা লিখলেই নাম্বার পাবো, কোনো সমস্যা নাই। দেখো এই টেন থিটা হিসাবের বাইরে কেন? কারণ ভাই পাই শুরু হয়েছে এখান থেকে, এখানে পাইয়ের সহগ 1, দেখো এখানে পাইয়ের সহগ 1, এখানে পাইয়ের সহগ 2, তারপরে 3, এভাবে ডট ডট করে পাইয়ের সহগ n। তাহলে আমাকে বলো এই 1 থেকে শুরু করে n পর্যন্ত মোট পদ কতগুলো আছে? 1 থেকে শুরু করে পদ n পর্যন্ত মোট পদ কয়টা? n সংখ্যক। ভাই 1 থেকে 100 পর্যন্ত পদ হচ্ছে 100টা, 1 থেকে 200 পর্যন্ত পদ হচ্ছে 200টা। তাহলে 1 থেকে n পর্যন্ত সিরিয়াল ওয়াইজ পদ হচ্ছে n সংখ্যক। আর সামনে এই বেচারা কিন্তু বাকি আছে, এ কিন্তু হিসাবের বাইরে কেন? কারণ পাই শুরু হয়েছে এখান থেকে, এই যে এখানে পায়ের সঙ্গে 1, এখানে 2, এখানে 3, এভাবে n পর্যন্ত। তাহলে এখানে মোট পদ আছে n সংখ্যক, আর এখানে আছে আরো একটা, তাহলে মোট পদ কতগুলা? n প্লাস 1 সংখ্যক, n প্লাস 1 ইন্টু টেন থিটা। কিছু কি বুঝছো? এই যে উত্তর, নিজে বুঝো, আগে নিজে বুঝো, পরে আমি পরীক্ষার খাতায় এটা লেখা নিয়ে কোনো সমস্যা নেই, নিজে বুঝতে পারলে হবে। দেখো আমি আবার বলতেছি, এখান থেকে এই পর্যন্ত মোট পদ আছে n সংখ্যক, আর এই যে বেচারা সামনে আগে থেকেই ছিল সে কিন্তু কাউন্ট শুরু হওয়ার আগে থেকেই বসে আছে, n প্লাস 1 সংখ্যক টেন থিটা। যেমন আমি তোমাকে এইভাবে বুঝাই, মনে করো 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা কতগুলা? 1 থেকে 10 পর্যন্ত আছে 10টা, আর এখানে আগে থেকে একটা আছে। তুমি তো এখানে এটাকে এভাবে চিন্তা করতে পারো যে পায়ের শক 0 প্লাস থিটা, তাই না? তাহলে মোট পদ কয়টা? 11টা। কেমনে 11টা? 10 প্লাস 1। তাহলে এখানে n প্লাস 1, মোট টেন থিটা কতগুলো আছে? n প্লাস 1 সংখ্যক, শেষ, ইন্টু টেন থিটা, শেষ। এই বুঝছো? বোঝা গেছে? এই যে এখান থেকে শুরু করে মোট পদ আছে n সংখ্যক, কতগুলা? n সংখ্যক, আর শুরুতে ছিল এখানে একটা। তুমি এটাকে যদি রিটার্নে আসে, রিটার্নে আসলে এইভাবে লিখবা, মনে করো এটা রিটার্নে আসলো, এইভাবে লিখবা প্লাস ডট 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 n প্লাস 1 সংখ্যক। এই তুমি কেমনে বুঝলা যে এখানে n প্লাস 1 সংখ্যক? টেন থিটা চলতেই থাকবে, মোট n প্লাস 1 সংখ্যক। কেন? এই যে এখানে আছে n সংখ্যক, আর সামনে ছিল একটা এক্সট্রা, শুরুতে একটা টেন থিটা ছিল, তারপর এখান থেকে কাউন্টিং শুরু হয়েছে, তাহলে আগে থেকে একটা আছে, এখানে আছে n সংখ্যক, তাহলে মোট হবে n প্লাস n সংখ্যক।
তাহলে n প্লাস n সংখ্যক tan থিটা যদি যোগ করো উত্তর কি হবে n প্লাস 1 ইন্টু tan থিটা। বুঝছো? মনে করো তোমার কাছে 2 আছে 11টা, মনে করো 11টা 2, এরকম কয়টা 2? 11টা 2, বা n প্লাস n সংখ্যক 1 সংখ্যক 2 গুণ করলে কি হবে n প্লাস 1 ইন্টু 2, তাই না? মনে করো 11টা আছে, তাহলে হবে কি হতো 10 প্লাস 1 ইন্টু 2, তাই না? ঠিক আছে ভাই, এই যে n প্লাস 1 ইন্টু tan থিটা। সরি, এটা গুণ আকারে থাকা লাগবে না তো, সরি এটা যোগ আকারে। যোগ আকারে থাকলেই তো গুণ হয়, আমি তো আগেই গুণ লিখে ফেলছি। যোগ আকারে সেম জিনিস থাকলেই তো গুণ হয়, এই যে। বুঝছো? ধরো 2 আছে 11টা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 প্লাস 1 ইন্টু 2, আর এখানে যদি n প্লাস 1 সংখ্যক থাকে tan থিটা, লিখতে পারি n প্লাস 1 ইন্টু tan থিটা। ওকে ফাইন, বোঝা গেছে? ওকে ঠিক আছে, খুব সহজ জিনিস। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। আজকে মনে হয় মাথা হ্যাং হয়ে যাচ্ছে নাকি? আজকে কি এই পর্যন্তই রাখবো? বাকি পার্টটা আগামী ক্লাসে দেখাই। এই অধ্যায়ের বাকি অংশটা আগামী ক্লাসে করি। আজকে ক্লাসটা একটু ছোটই থাকুক। যেই জিনিসগুলো পড়াইলাম কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, যেই জিনিসগুলো পড়াইছি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকলে নোট খাতাটা আরেকবার দেখো। আজকে ক্লাসে যতটুকু পড়াইছি এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমাদের 7.1 বা 7 এর এ কমপ্লিট হবে। প্রথম দিকে একটু ছোট ছোট ক্লাসে নিচ্ছি। হ্যাঁ, আজকে ক্লাসের পর এইচডব্লিউ দিব, আজকে ক্লাসের পর এইচডব্লিউ দিব। সবাই বলতেছে আরেকটু করান, এই আরো করাবো। আজকে ক্লাসের পর এইচডব্লিউ যে অনেক বেশি হবে তা না, কমই হবে। না, বাকিটা আরেক ক্লাসে পড়াবো না, আজকে ক্লাসে এই মধ্যে থাকুক। আজকে ক্লাসে পর এইচডব্লিউ অনেক কমই হবে, সমস্যা নেই। আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। কেউ যদি এরকম থেকে থাকো যে আজকে ক্লাসে এই ধারা রিলেটেড যে ম্যাথগুলো করাইছি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কি করবো আমি বলি। যেই পোর্শনটা অসুবিধা হচ্ছে অতটুকু আরেকবার দেখে নিবা ক্লাস শেষ হওয়ার পরে। ক্লাস শেষ হওয়ার পরে আবার দেখে নিবা, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে ক্লাসের পর্যন্ত যতটুকু পড়াইছি খুবই অল্প। 7.1 টপিক আসেই মাত্র কয়েকটা। তো 7. এই সবাই বলতেছে আরো পড়াইতে, সবাই বলতেছে আরো পড়াইতে, ঘটনা কি? আচ্ছা দেখি তো আগামী ক্লাসে 7.1 কমপ্লিট হবে কিনা। যদি হয় তাহলে আজকে আর পড়াবো না, আগামী ক্লাসে কমপ্লিট হবে 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, আগামী ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই। আগামী ক্লাসে 7.1 শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাস আগামীকালকেই। শোনো, আজকে ক্লাসে খুবই অল্প বাড়ির কাজ দিব, কারণ আগামীকালকে আবার ক্লাস আছে। ওকে ঠিক আছে। ম্যাথ বই কি রিডিং পড়া লাগবে? ক্লাস করার পর রিডিং পড়া লাগবে না। আমার ক্লাস করার পরে বেসিক যতটুকু দরকার অতটুকু আমার ক্লাসের মধ্যেই থাকবে। তুমি খালি বাড়ির কাজগুলো করবা। আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, বাড়ির কাজ ফেসবুক গ্রুপেও আপডেট দিব, ওয়েব অ্যাপেও আপলোড হবে আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে। চেক করে নিও। কেতাবুদ্দিন স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই থেকে আমি দাগায় বাড়ির কাজ দিব। বাট আজকে ক্লাস পর্যন্ত যা পড়াইছি বাড়ির কাজ খুবই অল্প হবে, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট লাগবে। সবাই আগামীকালকে ক্লাসের আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? ওকে, তো ফাইন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে দেখা হচ্ছে, আগামীকালকে আমাদের আবার ক্লাস আছে, তো আগামীকালকে দেখা হবে। সেই পর্যন্ত সবাই টাটা।